ধরে নিলাম আগে মারা গেছে, হাইপোথেটিক। তারেক সাহেব আসতে পারেন, ওনারা আসতো যে কোনো হিমঘরে রাখতে পারতো, বলে অমুক দিন হবে, তারেক সাহেব আসবে, তারপর জানাজা হবে। কী অসুবিধা এখানে? এগুলো সব মেকআপ স্টোরি। আমি এমনও জানি যে 1 বছর পর্যন্ত কমাতে ছিল, পর আবার ফেরত আসছে। তো হইতে পারতো না এটা আল্লাহর হুকুম থাকলে? এমন চিকিৎসকরা তো আমাদের দেশের চিকিৎসক না, তাহলে একটা মিথ্যা কথা বলতে পারতেন। এখানে চাইনিজ চিকিৎসক আসছে, ইউকে চিকিৎসক আসছে, অন্যান্য দেশের চিকিৎসক আসছে, বা ওনার হিতাকাঙ্ক্ষী হয়তো অনেক আছে যে ডাক্তার, হ্যাঁ, তারা যদি উনি মারা যেত তো ওই দিনই বলতো, তাতে কী হয়েছে? একদিনের মাথায় তারেক সাহেব চলে আসতো, 10 দিনের মাথায় জানাজা দিত। এগুলো কোনো জ্ঞানী লোকের কথা না। মিথ্যা ছড়ানো, মিথ্যা বলা, মিথ্যা ফেসবুক দেওয়া, এটা কোনো জ্ঞানী লোকের কথা না। নির্বাচন নিয়ে সন্দেহ এবং সংশয় ছড়ানো মানুষদের সরকার নজরদারিতে রাখছে এবং শাস্তির আওতায় আনবে, প্রেস সচিব জানিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে এই মুহূর্তে একটা প্রবাদের কথা মনে হলো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মেঘনাদ বদের। ওনারা আইন শৃঙ্খলা, এইসব প্রভাকাণ্ডা প্রথম হইতেই কঠোর অবস্থিত ছিল, সে কঠোরতা অবলম্বন করেনি। মব সংস্কৃতি দিয়া ঢাকা শহর সব সময় সব দিন অচল হয়ে আসছে। এর মধ্যে অনেক কিছু আদায়ও করে নিয়েছে। এটাকে আমার দেশের সামর্থ্য আছে কিনা সেই জিনিসটা আমরা দেখতে পারিনি। আমাদের এক্সপোর্ট নিয়মিতভাবে নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ, এবং মাননীয় গভর্নর ব্যবসায়ীদেরকে নীতি সহায়তা দিয়ে সাহায্য করতে চেয়েছেন। সেখানেও ব্যাংক কোম্পানি এবং লিজিং কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করেছে। আমার কাছে মনে হলো সেন্ট্রাল ব্যাংক এবং লিজিং কোম্পানিতে আরও কঠোর হওয়া উচিত। যেহেতু তারাই লাইসেন্স দিচ্ছে, তারাই রেগুলেটর হিসাবে আছে, সেখানে তাদের কথাবার্তা যদি না শুনে কী অবস্থা হবে? তেমনি আইন শৃঙ্খলা, হোম মিনিস্ট্রির কথা শুনতে হবে। হোম মিনিস্ট্রি সেরকম যা শুনেছি আর কি, একটা অংশ হাত তুলে বসে আছে, তারা কোনো কাজ করতে চায় না। তো কারা কাজ করতে চান এটা তো সরকার জানা উচিত, হ্যাঁ, তাদের উপরে কঠোর অ্যাকশন নেওয়া উচিত। তেমনি এই যে মোবাইলে, ফেসবুকে অন্যান্য যে এইসব ছড়াচ্ছে, এরা কারা ছড়াচ্ছে এটা সরকার জানে। হ্যাঁ, কথা একটা টক শোতে বললেন এটা হবে না, ওইটা হবে না। ধরেন আমি যদি হাইপোথেটিক্যালি ধরি, তারেক রহমান সাহেব 17 বছর বিদেশে ছিলেন এবং সেখানে যাওয়ার কারণ হলে উনি অসুস্থ ছিলেন। পলিটিক্যাল কথা বাদে দিলাম, ওনার ওখানে সুস্থতার জন্য ওনাকে চিকিৎসা করতে হয়েছে। আমি ওনার সাথে দেখাও করেছি, বলেছি আপনাকে, উনি চিকিৎসাধীন ছিল। এখন যেভাবে বলুক ওনার হাতের বা অন্য হাতে আছে, কিন্তু উনি চিকিৎসাধীন ছিল। এই জন্য এমনও হইতে পারে যে আমাকে চিকিৎসকরা মুভ করতে বললেই বলবো, তাইলে আরেকজনের হাতে আছে জিনিসটা। অতএব সবাই টানাটানি করছে। আমি একবারে খুবই নাম করা 2-4 জনের সাথে দেখা হয়েছে, আরে না, তারেক সাহেব আর আসবে না, আসলে 1 সপ্তাহ চলে যাবে। এই যে বিনা দরকারে এসব ছড়ানো, হ্যাঁ, ফালতু কথা ছড়ানো, মিথ্যা কথা ছড়ানো বা মেকআপ স্টোরি করা, এটা আমাদের সমাজের জন্য খুবই খারাপ। মৃত্যু নিয়েও আমরা শুনেছি, শুনেন, উনি আগেই মারা গিয়েছেন। কথা ধরে নিলাম আগে মারা গেছে, হাইপোথেটিক্যাল। আরও মারা কী হয়েছে? ওনার তারেক সাহেব আসতে পারেন, ওনারা আসতো যে কোনো হিমঘরে রাখতে পারতো, বলে অমুক দিন হবে, তারেক সাহেব আসবে, তারপর জানাজা হবে। কী অসুবিধা এখানে? এগুলো সব মেকআপ স্টোরি। একজনের জানা আছে, ভেন্টিলেটরে থাকে, ভাবে অনেক সময়। আমি এমনও জানি যে 1 বছর পর্যন্ত কমাতে ছিল, পর আবার ফেরত আসছে। তো হইতে পারতো না এটা আল্লাহর হুকুম থাকলে? এমন চিকিৎসকরা তো আমাদের দেশের চিকিৎসক না, তাহলে একটা মিথ্যা কথা বলতে পারতেন। এখানে চাইনিজ চিকিৎসক আসছে, ইউকে চিকিৎসক আসছে, অন্যান্য দেশের চিকিৎসক আসছে, বা ওনার হিতাকাঙ্ক্ষী হয়তো অনেক আছে যে ডাক্তার, হ্যাঁ, তারা যদি উনি মারা যেত তো ওই দিনই বলতো, তাতে কী হয়েছে? একদিনের মাথায় তারেক সাহেব চলে আসতো, 10 দিনের মাথায় জানাজা দিত। এগুলো কোনো জ্ঞানী লোকের কথা না। মিথ্যা ছড়ানো, মিথ্যা বলা, মিথ্যা ফেসবুক দেওয়া, এটা কোনো জ্ঞানী লোকের কথা না। আমাদের দেশে আদিকাল থেকেই চায়ের দোকানে আড্ডার কথা বলা আছে,
যে আমরা চায়ের দোকানে সবসময় আড্ডা দিয়া মিথ্যা কথা ছড়াই। এখন যদিও আমাদের এই বয়সে বা শহরের মানুষ চায়ের দোকানে আড্ডা ফিটে না, কিন্তু ফেসবুকে তো আড্ডা ফিটে, বিনা দরকার এটা ছড়ানো। তো এগুলো আসলে সামাজিক ব্যাধি। আমি এর মধ্যে এক কথা বলতে চাই, যখন ওই যিনি সিগারেট আবিষ্কার করছে, তো ওনার বাগানে বসে উনি সিগারেট খাইতেছে, তো মালি ভাবছে ওনার মুখে আগুন লাগছে, মাথার মধ্যে পানি ঢালে দিচ্ছে। সেই সিগারেট অনেকভাবে প্রসার লাভ করেছে। এক সময় দেখা যায় 60% লোকে সিগারেট খাইত। আবার যখন দেখলো সিগারেট খাওয়া খুবই শরীরের জন্য খারাপ, হ্যাঁ, বা ক্যান্সারের কারণ হইতে পারে, হ্যাঁ, লাঞ্চ ধ্বংস হয়ে যায়, তো আবার তখন অ্যাডভার্টাইজ শুরু করছে সিগারেট খাওয়া যাবে না পাবলিকলি। সেদিন শুনলাম যে পাবলিকলি সিগারেট খেলে 2000 টাকা ফাইন হবে। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। এখন ধরেন আপনার মোবাইল, একটা আমাদের 80 দশকের পর হইতে মোবাইল আসা শুরু করছে সারা দুনিয়াতে। এখন প্রত্যেকের হাতে একটা দুটো মোবাইল মেয়েদের কাছে আছে, যারা হাউস কিপার তাদের কাছে পর্যন্ত মোবাইল আছে, ড্রাইভারদের কাছে আছে। কিন্তু মোবাইলের রেগুলার দাম বাড়ানো আর দাম কমানো, মিনিট বাড়ানো মিনিট কমানো, এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু মোবাইল কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে যদি অ্যাক্সিডেন্ট হয়, সেটার কোনো রেগুলেশন নাই। আপনার বিদেশে যদি কোনো রকমে মোবাইলে ড্রাইভিংয়ের সময় মোবাইলে কথা বলে, তো ওদের লাইসেন্সে পয়েন্ট পড়ে, অনেক সময় লাইসেন্স ক্যান্সেল করে দেয়। আমরা এগুলো করতেছি। আমরা করব কখন? 500,000 লোক যখন রাস্তা মারা যাবে তখন করব। আমি মনে করি আপনার মধ্যে অন্য কথার মধ্যে আসলেও আমি মনে করি মোবাইলের কথাবার্তার একটা রেগুলেশন। আমি অনেক সময় বাসার দিকে যাচ্ছি, দেখি হাইটে কথা বলতেছে, আপনার হাইটে চাইতেছে, কোন সময় গাড়ির নিচে পড়বো না রিক্সার নিচে পড়বো, কোনো হিসাব নাই। কেন এত ইম্পর্টেন্ট? মব করতে করতে কোন পর্যায়ে এসে মব বন্ধ হবে? মানে যখন সরকারের ঊর্ধ্বতন কেউ মারা যাবে তখন মব বন্ধ হবে বিষয়টা? আমার কাছে মনে হলো মবের উপরে ফৌজদারি আরও কঠোর হওয়া উচিত। যদি মব এভাবে চলতে থাকে, সেটার বিকল্প কিছু করা উচিত। আপনি ঢাকা শহরের ভিতরে যেমন নাকি লন্ডনে হাইড পার্ক কর্নার আছে, শহরের উপরে একটা আছে, বক্তৃতা মঞ্চ আসে, সেখানে যে যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে হোক, দেশের বিরুদ্ধে হোক, সব বলতে পারে। আমি মনে করি সরোয়ার্দী উদ্যানে এরকম একটা বলে 500 লোক এখানে যেতে পারবা। মব একটা লিমিটেশন করে দিবে যে এখানে 500 লোক থাকবে, শুধু তারা যা ইচ্ছা ওখানে বক্তৃতা দিক। ওটাকে একটা সরোয়ার্দী উদ্যান কর্নার বলে দেওয়া উচিত, যে ওইখানে ইচ্ছা করে বক্তৃতা দেয়। কিন্তু আপনি ইচ্ছা করে শাহবাগ বন্ধ করে দেন, মতিঝিল বন্ধ করে দেবেন। মানুষ গ্রামের থেকে আসে, মফস্বল থেকে আসে নানা কাজের জন্য, চিকিৎসার জন্য, আসে আটকে রইল। এটা তো সভ্যতার সংস্কৃতি না। আপনাকে এখানে আলাপ আলোচনার মাধ্যমে আমরা বৈষম্যের বিরুদ্ধে সামনে এসেছি, খুব ভালো কথা, কিন্তু এখন আমাদেরকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে। এবং যদি কোনো ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট বা প্রাইমারি স্কুল, কলেজ, অমুক তমুক তাদের করতে চায়, তাদের দাবি আদায় করতে চায়, তারা তাদের ডিপার্টমেন্টের অ্যাডভাইজারের কাছে দিতে বা মন্ত্রীর কাছে দিবে, দেওয়ার পর একটা টাইম দিবে, তাদের সাথে মিটিং করবে, এইভাবে নেগোসিয়েশন করবে। কথায় কথায় আপনার শাহবাগ বন্ধ করে, এটা সেন্টার জায়গা, বন্ধ করে সারা ঢাকা শহর বন্ধ হয়ে যায়, অন্য ওখানে সব জাম লাগিয়ে যায়। আমাদের ইকোনমি যদি আগাইতে হয়, আপনি ইকোনমির কথা বলতেছেন, আবার চাকরির কথা বলতেছেন, তো এইভাবে যদি দিনের অর্ধেক মানুষ কাজ করে, তো এই ব্যবসাতে এমনি বন্ধ হয়ে যাব। গ্যাসের দাম বৃদ্ধিতে একেবারে হাতার নাগালের বাহিরে সাধারণ মানুষের সিন্ডিকেটের কারসাজি, এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি, কেউ কেউ বলছে এটা জ্বালানি উপদেষ্টায় সম্পূর্ণ ব্যর্থ। আপনি কি বলবেন? আমি আসলে ওই নিয়ে অত চিন্তা করিনি, তবে এই দেশে সিন্ডিকেট আছে এটা আমি বিশ্বাস করি। এবং এই ক্ষেত্রে মনে হয় তাহলে উপদেষ্টার কন্ট্রোল নেই, ওনাকে বের করতে হবে কারা কারা সিন্ডিকেট করতেছে, সত্যি সিন্ডিকেট করতেছে কিনা, না আদৌ আমাদের গ্যাসের ক্রাইসিস আছে, এটা দেখতে হবে, জানা উচিত ভালোভাবে। ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে 8.49 হয়েছে শতাংশ। অর্থনীতিতে কি ঘটতে যাচ্ছে তাহলে? আসলে এই গভর্নমেন্ট আসার পরে প্রথমে তো নানা দিক সামলাইতে হয়েছে, পরে অবশ্য নীতি সহায়তা দিয়ে অনেকে আগায় নিয়ে একটু চেষ্টা করছে। কিন্তু আপনি গতকাল কি পরশুর সময় দেখলাম আমাদের এক্সপোর্টের ভলিউমটা নিত্য নৈমিত্তিক কমে যাচ্ছে। গত মাসে 14% কমছে,
যদি এর আগের মাসে কিছু কমে থাকে এই মাসে আবার কিছু কমে, তাই না আবার নিচের দিকে যাচ্ছে, বাড়তির দিকে যাচ্ছে না। সরকারের উচিত আসলে অ্যাড্রেস করা উচিত কেন আপনার এই একটু আগে বললাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব নীতি সহায়তা দিয়েছে এবং কঠোর কথা বলেছে সবাইকে নীতি সহায়তা মানতে হবে, কিন্তু দেখা যায় অনেক ব্যাংক, অনেক লিজিং কোম্পানি এগুলো মানতেছে না। তো এটা সরকারের দেখা উচিত না, ওদের উপর কঠোর হওয়া উচিত না? তাহলে ওরা যদি নীতি সহায়তা না দিয়া মানে পার পেয়ে যেতে পারে, তাহলে ব্যবসাতে কী ক্ষতি করলো? ওরা দেশদ্রোহী কাজ করতেছে। যেখানে সরকার চাচ্ছে দেশের মধ্যে অন্তত ব্যবসাগুলোকে একটু সচল করা, সেখানে যদি তাহলে এরা সবাই এরা যারা দিতেছে না এরা সবাই ওই পতিত সরকারের নমিনি হয়ে বসে রয়েছে, যার জন্য এরা এই কাজটা করতেছে না। সরকার এদের উপরে অসম্ভব কঠোর হওয়া উচিত, এদের বিরুদ্ধে কেস করা উচিত, জেলে নিয়ে যাওয়া উচিত, এদেরকে দুদকে কেস করা উচিত। কারণ তারা দেশের ব্যবসা বাণিজ্য অচল করে দিতে যাচ্ছে, ইনডাইরেক্টলি এরা পতিত সরকারের নমিনি।